আসসালামু আলাইকুম। আজ 25শে ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নাহিদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষণ খুঁজে পেলেন প্রেস সচিব। দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক। এবার বিস্তারিত। নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলামের আবারও রাজপথে প্রত্যাবর্তনকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই করেছেন পোস্ট। এদের মধ্যে একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী। তার বয়স মাত্র ২৬ বছর, কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও লিখেছেন, দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সৃষ্টিকর্তা জানেন, একদিন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। ২০০৯ সালে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে দেশের স্থিতিশীলতা, দেশকে এত বছর স্থিতিশীল করে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক, সামরিক সবাই মিলে ইফেক্টিভ রেখেছে। সেজন্য এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছে। তিনি আরও বলেন, এর মধ্যে যারা কাজ করেছে, যারা অপরাধ করে থাকে, তাদের শাস্তি হবে। অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে চিরতরে বন্ধ করতে চাই, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। সেনাবাহিনীর প্রধান বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না। এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন গুম খুনের তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। তিনি বলেন, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 2 লাখ পুলিশ আছে, বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি আছে। আমার আছে 30,000 সদস্য। 30,000 সদস্য নিয়ে আমি কিভাবে পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে। এটা দিয়ে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। আমাদের সাহায্য করুন, আমাদের আক্রমণ করবেন না। আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক, এটি নয়াদিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগ ভয়ঙ্কর ছক এঁকেছে। সেই ছক অনুযায়ী একের পর এক তারা নানা অঘটন ঘটিয়ে চলেছে। অস্থিরতা সৃষ্টির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনেও তাদের হাত রয়েছে বলে জানা গেছে। দেশকে বিদেশিদের কাছে হেয় করতে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা ব্যবহার করছে। একটি সূত্র বলেছে, আগামী মার্চের মাঝামাঝি ও এপ্রিলের মধ্যে তারা দেশকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। একটি সূত্র বলেছে, নানা ইস্যু নিয়ে কাজ করছে পতিত আওয়ামী লীগ। গত 5 আগস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি ভোল পাল্টে সাধু সেজেছে। এরা বিভিন্ন গ্রুপের সাথে মিশে গিয়ে এখন মাঠে নেমেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য। ভুক্তভোগীরা বলছেন, ঢাকায় হঠাৎ করেই ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর সাথে জড়িত রয়েছে আওয়ামী সমর্থিত ঢাকার সাবেক কাউন্সিলরদের সহযোগীরা। এদের মধ্যে কাউন্সিলরদের নিয়ন্ত্রিত কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। এখনও ঢাকার বেশিরভাগ অপরাধ তাদেরই নিয়ন্ত্রণে বলে একাধিক সূত্র জানায়। সূত্র বলেছে, এসবের পেছনে আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের ইন্ধন রয়েছে। এই কিশোর গ্যাং সদস্যদের অনেকেই এখন অন্য কোনো প্রভাবশালীর আশ্রয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে নাহিদ ইসলামকে নিয়ে ফেসবুকে একটি ছবিযুক্ত পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব। অর্কদেবের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো। নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 1:10। তার আগে 1.5 ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীর স্থির, বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। 22 জুলাইয়ের সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এই ঘটনা যারা ভুলে যেতে চায়, আমি তাদের সন্দেহ করি। নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে। বরাত জোরেই নাহিদের বন্ধুরা চেনামুখ কত মরেছে, নাহিদ উঠে দাঁড়িয়েছে, মারের ব্যবস্থাপক পালিয়েছে, নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করেছে। আমার উপলব্ধি, নাহিদ মাহফুজরা জানে ওরা কোন রাজনীতি করতে চায়। ওদের আত্মপ্রশ্ন আছে, নিজেকে জানার অহংও আছে। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। আজ সেই রাজনীতি, সেই ডিসকোর্স একটা অবয়ব চাইছে। নাহিদ তাই বেইলি রোডের বাংলো কনভয় ছেড়ে আজ থেকে আবার রাস্তায়, যে রাস্তায় ওকে চোখ বেঁধে ফেলে রেখে গিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। নাহিদ এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উল্টো পথে হাঁটা শুরু আজ থেকে। মনে পড়ছে আপনার কালশিটে, মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি। তাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের বিপক্ষের প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও, তাদের সবার। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই পদত্যাগ হঠাৎ নয়, প্রায় মাসখানেক ধরে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় চূড়ান্ত। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। এ কারণেই রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়েছেন তিনি। সূত্র জানিয়েছে, ছাত্র জনতা পার্টি, জাতীয় বিপ্লবী শক্তি, বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন নাহিদের যোগদান করতে যাওয়া নতুন দলের সম্ভাব্য নাম এই 4টি থেকে যে কোনো একটি হতে পারে। ছাত্রনেতারা জানান, 120 থেকে 150 সদস্য বিশিষ্ট নতুন দলের জন্য এরই মধ্যে 70 জনকে বাছাই সহ শীর্ষ 9টি পদের জন্য 9টি নাম চূড়ান্ত করা হয়েছে। নাহিদ ছাড়াও দলের শীর্ষ পদে যাদের নাম শোনা গেছে তারা হচ্ছেন আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। দলটি মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ, এই 4টির যে কোনো একটি প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছে। এদিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির বিষয়ে আদালতের উপর কোনো চাপ প্রয়োগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আদালতে উপস্থিত হয়ে চাপ প্রয়োগ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোর্টের উপর চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, আমরা আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, ন্যায় বিচার প্রত্যাশী। তিনি বলেন, আমাদের সিনিয়র আইনজীবীরা আদালতের শুনানি করেছেন, আমরা আদালতে উপস্থিত ছিলাম। বুধবারও এ বিষয়ে আবারও শুনানি হবে। আমাদের সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন। আমরা ন্যায় বিচারের অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাব। এদিন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি ছিল। সকাল 10:20 দিকে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী শুনানি শুরু করেন। রিভিউ আবেদনের মোট 14টি গ্রাউন্ডের মধ্যে আজকে 5টি পড়ে শোনানো হয়েছে। এদিন অ্যামিকাস কিউরি হিসেবে মতামত নেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগীর। পরে বুধবার পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি ঘোষণা করা হয়। আগামীকাল এর শুনানি কার্যতালিকার প্রথম দিকেই থাকবে বলে সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি। জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বর হত্যাযজ্ঞ সহ গুম খুনে জড়িত আওয়ামী লীগ ও তাদের দোসর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গণপদযাত্রায় শাহবাগে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। পরে বিকেল 3:45 মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সবশেষ মিছিলটি পুলিশি বাধার মুখে সড়কেই অবস্থান করছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী একপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দাবিসমূহ হল গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র 14 দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদী দল ও সংগঠনের সব কার্যালয় ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব মন্ত্রিপরিষদ সদস্য, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অবচেতন মনে বা মন যখন বিক্ষুব্ধ থাকে এরকম সময়ে অথবা হতাশ হয়ে নিজের উপর কখনোই অভিশাপ দেবেন না। ধরুন আপনি আজকে হতাশ হয়ে বললেন কালকে আমার মরে যাওয়া উচিত, অথবা বললেন যে আমি কেন ধ্বংস হচ্ছি না। এই কথাটি, এই শব্দটি সঙ্গে সঙ্গে কবুলও হয়ে যেতে পারে। কারণ পৃথিবীতে প্রতিনিয়ত অনেক শব্দ, অনেক মোনাজাতের ভাষা উচ্চারিত হচ্ছে। এই মোনাজাতগুলো কখনো কখনো তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়, আবার কখনো জমা থাকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়নের জন্য। সুতরাং সর্বশক্তিমানের ওপর আগ্রহ হারিয়ে ফেলে বা নাখোশ হয়ে যদি এই ধরনের মোনাজাত করেন তাহলে নিজেকেই ক্ষতি করবেন বলে মনে রাখবেন। কারণ কখন আপনার মোনাজাতটি কবুল হয়ে যাবে তা আপনিও বুঝতে পারবেন না। সত্যি পরের দিন আপনি মৃত্যুবরণ করে ফেললেন অথবা বড় কোনো ক্ষতির মধ্যে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন। সুতরাং সাবধান হন শব্দ চয়নে, সাবধান হন মনের আকাঙ্ক্ষা প্রকাশে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। মসজিদটি প্রায় 168 বছরের পুরনো। শুক্রবার মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। রোববার মুসলিম মিরর এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের যোগী সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে। ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি ভাঙা হয়।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআইকে দেয়া এক বিবৃতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রিজেশ কুমার সিং নিশ্চিত করেছেন, মসজিদের অপসারণ পারস্পরিক চুক্তির মাধ্যমে করা হয়। মসজিদের একজন প্রতিনিধি হাজি সালেহিন বলেন, আমরা নিজেরাই মসজিদটি সরিয়ে দিয়েছি, তবে আমাদের কাছে 1857 সালের নথি রয়েছে যা এই মসজিদের ঐতিহাসিকতা প্রমাণ করে। মসজিদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিং জানান, স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেছেন এটির প্রায় 80 বছর বয়সী, আবার কেউ বলছেন এটি 168 বছরের মতো হতে পারে। সালেহিন জানান, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে 20 ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ার কারণে এতে পুরোপুরি সম্মত ছিলাম না। কোনো উপায় না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।